জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানেই একটু ভিন্ন পর্সা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আজকে দুর্দান্ত দারুণ কিছু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। তবে সেই আয়োজনে কিন্তু থাকতে পারবেন আপনিও। কীভাবে? আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনি সেখানে যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু জানতে চাইতেই পারেন। আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের কাছে আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য জানিয়ে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। ফলে দেরি না করে ঝটপট লিখতে থাকুন আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে কি জানতে চান, কি মন্তব্য রয়েছে আপনার। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে কাকে লিখবেন, কাকে জানাবেন, তাই তো? কারা আসলে আমাদের সাথে যুক্ত রয়েছেন সেটি এখন বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটি আমি দিতে চাই, কারণ আজকে আমার সাথে খুব পছন্দের একজন মানুষ তো আছেই, সাথে আরও বেশ কয়েকজন মানুষ আছে। সো পছন্দের মানুষটার কথা একটু পরে বলছি। আমাদের সাথে যুক্ত রয়েছে সাদনিমা বিনতে নোমান, অভিনেত্রী। স্বাগত পদ্ম, কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন? আমিও ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো চলছে। দর্শক, আমাদের সাথে একটু আগে যে কথাটা বলছিলাম, যে আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন, বিশেষ করে আমার পছন্দের মানুষ। কোনটা নামে ডাকবো তাকে? খায়রুল বাশার, অভিনেতা, পদ্ম। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে, আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। পথিককে পেয়ে ভালোই লাগছে আপাতত। পথিক খালি পালায় যায়। পথিকের একটাই দোষ, বুঝছেন, শুধু পালায় যায়। দর্শক, আমাদের সাথে রয়েছেন নাজমুল হক ভূঁইয়া, প্রযোজক ও লেখক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। আপনার কাছে অনেক টাকা না? আপনার কাছে অনেক টাকা। প্রযোজনা করতে হলে অনেক কিছু টাকা পয়সা লাগে মনে হয়, এই জন্য। না, টাকা কই লাগে? টাকা লাগে না? এরা সবাই ফ্রি কাজ করছে, খুব ভালো। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন আরও একজন মানুষ, যিনি ক্যামেরার পেছনে থাকেন, ডিরেকশন দেন না, পথিক সাধন। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। আপনার কাছ থেকে আমি একটু শুরুটা করতে চাই পথিক ভাই। আপনি তো অন্যান্য অনেক চোখ দিয়ে দেখেন, বিভিন্ন চোখ দিয়ে। যারা ক্যামেরার সামনে থাকি তারা হয়তো একটা অ্যাঙ্গেল বুঝে, আপনারা ক্যামেরার পেছনে যারা থাকেন তাদের অনেকগুলো চোখ থাকে। অনেকগুলো চোখের একটা প্রশ্ন, যে আর ইউ ফেমাস? কেন না? এভাবে চিন্তা করিনি কখনো ফেমাস হতে হবে। আচ্ছা, পরিচালকরা কি ফেমাস হয় না? খুব কম। খুব কম নাকি তারা ক্যামেরার সামনে কম আসে, লোকজন কম চেনে, এরকম কি? তারা ক্যামেরার সামনে কম আসে, দ্বিতীয়ত হচ্ছিল ফেমাস হওয়ার জন্য আসলে কাজটা এভাবে করে না, নিজের মানসিক শান্তির জায়গা থেকে হচ্ছে আসলে গল্পটা বলে। আচ্ছা, মানসিক শান্তির জায়গা থেকে আপনি কি অন্যকে দিয়ে আপনার গল্পটা বলেন বা আপনার চিন্তাটা প্রকাশ করেন, এরকম কি? আচ্ছা, সেই চিন্তাটা আসলে কিভাবে ব্যাপ্তি ছাড়লো, কি কাজ নিয়ে কথা বলবো সেটি নিয়ে পরে আসছি। আমরা একটু নাজমুল হক ভূঁইয়া, আপনার কাছে প্রশ্নটা জানতে চাই। আর ইউ ফেমাস? আপনি বিখ্যাত মানুষ। পদ্মর ভাবনায়, যেহেতু আজকে আমরা পদ্মকে নিয়েই মেইন আলোচনা, পদ্মর ভাবনায় ফেমাস মানে হলো যে ক্যান্সার। ফেমাস বলে কেউ নেই। পদ্ম সেই জন্য সবসময় নির্লিপ্ত থাকে, নিষ্প্রিয় থাকে। আচ্ছা, পদ্ম কি বলে? পদ্ম কি ফেমাস? আমি আমার পরিবারে তো ফেমাস, সবাই চিনে। তারপরে আসলাম সমাজে, দেশে। এখন সেটা এখানে ফেমাস না হলে কাউকে আপনি ডাকেন না। আমি তো ডাকতে চাই, আমি গতকালকে আসার পর মনে হয় আপনি অবশ্যই ফেমাস। আমরা গতকালকে বলছিলাম যে তাকে কোনো না কোনোভাবে আমাদের সাথে সবসময় যুক্ত করে রাখা যায় না? রেখে দেন, রেখে চাই, আপনাদের সাথেই থাকতে। রাইট। সো সাদনিমা, আর ইউ ফেমাস? এই শোতে যেহেতু সেকেন্ড টাইম আসার সুযোগ হয়েছে, সো ডেফিনেটলি আই এম ফেমাস। ডেফিনেটলি ইউ আর। সো আমরা আসলে যেটা নিয়ে আসলে কথা বলতে চাই, সেই কথা বলার জন্য নাজমুল হক ভূঁইয়া, আপনাকে দিয়ে একটু শুরুটা করি। যে আপনি যেমনভাবে শুরু করলেন, যে পদ্মর প্রেক্ষাপটটা টেনে, কেন আসলে কি বিষয়ে শুরু করতে চাই বলেন তো আজকের এই আয়োজনটা? আয়োজনের মেইন হলো যে আমাদের যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে পদ্ম হলো যে আমাদের আদি একজন মানব, বলা চলে পুরুষ, যে নাকি বহিমিয়ান,
যে অভিনয় করে সে ঋষি, হুম সে সবসময় সংসারকে অ্যাভয়েড করে। হুম আর এখানে আবার আমাদের আছে ইরা। ইরা চায় যে এই সংসারের গানি একা না টানতে, সে একটু পার্টনার খোঁজে, সে যেমনি হোক পদ্মকে টেনে আনার চেষ্টা করে। আচ্ছা এই গল্পের মূল ফিলোসফি এটা। আচ্ছা, এটা তো গল্প একটা শুনলাম যে গল্পে একটা চরিত্র আছে ইরা, যে গল্পে একটা চরিত্র আছে হচ্ছে পদ্ম, এবং তারা আসলে একজন সংসার করতে চায় আর একজন সংসার করতে চায় না, বোহেমিয়ান জীবন যাপনই তার কাছে বেশি শ্রেয়। কি এটা আসলে বলেন তো একটু? এটা আসলে এই বোহেমিয়ান যে ক্যারেক্টারটা, এটা কিন্তু আমাদের সমাজে অনেক ছিল। মানে এটা কি স্ক্রিনে কি একটা নাটক হিসেবে দেখবো? অলরেডি তো আমরা একটা আছে, তারপরে মনে হয় আপনারা আরো একটা কথা চিন্তা করছেন যে একটা সিকুয়েল আনা, যেখানে পথিক পালায় গেছে সেখান থেকে আবার শুরু, এরকম কি কিছু? দেখা যাক কি হয়, মানে আমাদের সেকেন্ড সিকুয়েল আসবে, হ্যাঁ, এরপর আমরা আবার চিন্তা করবো যে আসলে কি করা যায়, যে ইরা কি পদ্মকে পেয়েছে নাকি পায়নি, এটা আমি আসলে দর্শকদের জন্য রেখে দিতে চাই। প্রায় 58 মিনিটের একটা কন্টেন্ট আপনাদের, এটা প্রায় 58 মিনিট কত সেকেন্ড যেন আমি ভুলে গেছি। সেই কন্টেন্টটাতে আসলে আপনারা বোঝাতে চেয়েছেন একটা বোহেমিয়ান লাইফ একদিকে চলে, অন্যদিকে ভালোবাসার তাড়নায় যে একজন একটা নীড় খুঁজে ফেরা, একটা ঘরের আশ্রয়, এবং সেই আশ্রয়ে একসাথে থাকার যে বাসনা, তীব্র বাসনা, সেটি আসলে যিনি পূরণ করতে চান তিনি হচ্ছেন ইরা। ইরা এই বাসনা থেকে এটা কি আসলে জীবনের সাথে কোনো ফিলোসফি, নাকি আমরা সবসময় আপনি যখন কাজ করেন যে ডিরেক্টরস ফিলোসফিটাই প্রাধান্য দেন? না, আমি ডিরেক্টরস ফিলোসফিটাই প্রাধান্য দিই। আমি সবসময় ডিরেক্টরের কলটাই নেওয়ার চেষ্টা করি, যে ডিরেক্টর কি চাচ্ছে, তার পয়েন্ট অফ ভিউ কি। আচ্ছা, পদ্ম কিভাবে, মানে পদ্ম বোহেমিয়ান লাইফটা কি বেশি পছন্দ, নাকি খায়রুল বাশারের মতো অভিনেতার লাইফটাই বেশি ভালো? পদ্ম কিভাবে? হ্যাঁ। পদ্ম খায়রুল বাশারকে নিয়ে ভাবেই না। ভাবেই না। না, পদ্ম শুধু তার কথা ভাবে। এখন পদ্মের যে ব্যাপারটা হচ্ছে যে তার তো বহিমিয়ান জীবন, কিন্তু তার যে নির্লিপ্ততা, সেটার পরেও তার যে দায়িত্বশীলতা, সেখান থেকে সে পালায় না আসলে। তার এই উদাস ভাব বা বাউন্ডুলে যে ভাব, তার ভিতর দিয়ে সে আসলে অসহায়ত্ব খুঁজে বেড়ায় এবং সেটা সমাধানের দিকে যায়। সে আসলে নানা প্রশ্ন খুঁজে বেড়ায়, সে প্রাণীর প্রতি তার আসলে এক ধরনের সহানুভূতি দায় কাজ করে, প্রকৃতির প্রতি কাজ করে, এবং সেসব নিয়ে নানা প্রশ্ন আসলে দর্শকের সামনে নিয়ে আসে, বা তার সামনে যে অপোজিট যে থাকে তাকে সেই প্রশ্নগুলো করে এবং ভাবায়। শিল্প সংস্কৃতির প্রতিও তার এক ধরনের ভাবনা আছে, এবং আপনার বিজ্ঞানের প্রতি এবং চিকিৎসার প্রতি, মানে তার ভাবনা প্রচুর। কিন্তু সেই এত ভাবনা নিয়ে সে আসলে বহিমিয়ান জীবনযাপন করে, কারণ এই ভাবনাগুলোর পিছনে ছুটতে চায় আসলে, এবং কিছু প্রশ্ন করে এবং কিছু সমাধানের দিকে আগায় সে। তো এরকম আর কি, এই জন্যই সে আসলে সংসার বিমুখ, সংসার। সেটার নাম কেন ইরার পদ্ম হলো আসলে? ইরার পদ্ম এই কারণে, এই মানুষটাকে, এই যে মানুষটা এরকম, আর ইরা হচ্ছে যে আসলে পরিবার চায়, সংসার চায়, তার একজন সঙ্গী চায়। সেই সঙ্গী হিসেবে মানুষটা কেন পদ্ম, তা আমার কাছে মনে হয় তার যেই মনের সুন্দর দিকটা, যে এমন বহিমিয়ান মানুষ হলে মানুষটা খুব আসলে ভালো কাজের দিকে আগায়, যে কখনো নিজেকে নিয়ে ভাবে না, অন্যকে নিয়ে ভাবে, এবং নিজের প্রয়োজনে কখনো আমার কাছে আসে নাই, অন্যের প্রয়োজনে আমার কাছে আসছে। তো সেই অন্যের প্রয়োজনে সে নিজেকে এতটা ছোট করতেও তার কোনো রকম ভাবনার প্রয়োজন হয় না, বা সে নিজেকে ছোট করে বলেও তার মনে হয় না, এরকম। তো ওই মানুষটার ওই ব্যাপারগুলো ওর ভালো লাগে। তো এই ভিন্ন মাত্রার বা ভিন্ন চিন্তাভাবনার দুইটা মানুষের আসলে এই ভিন্নতার প্রতি যে আকর্ষণ, সেটাও আমরা আসলে এই নাটকে দেখব। আচ্ছা, এটা একটু জানতে চাও ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ থেকে, যে এই পদ্মর ক্যারেক্টারটা কোনো কি সিমিলার অন্য কোনো ক্যারেক্টারের মাধ্যমে কি অনুপ্রাণিত? আমি যদি বলি যে হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত ক্যারেক্টার বা চরিত্র আছে, আপনি আচ্ছা আপনিও এটার মধ্যে অ্যাড করতে পারেন, রাইট, সো আপনিও অ্যাড করতে পারবেন, রাইট। সো সেটা কি সেখান থেকে কোনোভাবে অনুপ্রাণিত কিনা? এটা আমি প্রথমে বলেছি যে বিষয়টা তো হলো যে আদি মানব, যে আমরা যেটা লক্ষ্য করি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, যে মারা যেরকম সংসারটা একা টানতো, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একাই সে বহন করত, যেটা আমরা অন্যান্য প্রাণীকুলের ভিতরে দেখি। সেই জন্যে সে মারা কি করে, একটা সঙ্গী খোঁজে, তাকে পুরুষকে সে দায়িত্ব দিতে চায়। এই যে দিতে চাওয়া, এই থিমের উপরেই, এই জন্যেই আমরা গৌতম বুদ্ধকে দেখি, গোপী তার ওয়াইফ, গোপীকে বলতে শোনা যায়, গোপী যে গৌতম বুদ্ধকে বলছে যে যদি আমরা সবাই বহিমিয়ান হয়ে যাই, তাহলে
সংসার করবে কে, এই যে জীবনচক্র এটা ঘুরবে কিভাবে, গৌতম বুদ্ধ কিন্তু উত্তর দিতে পারেন নাই। তিনি বলছেন আরেকজন গৌতম বুদ্ধ জন্ম নেবে যিনি উত্তর দিতে পারবেন। আমাদের ভারতবর্ষে এই চরিত্রটা ঘুরে ফিরে যে শরৎচন্দ্র যেরকম, শ্রীকান্ত একটু বহিমিয়ান, তারপর প্রত্যেকটা ইয়ে এই রবীন্দ্রনাথের উপন্যাসও আছে, আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আছে, হুমায়ুন আহমেদের প্রত্যেকেরই এইরকম একটা আমি যদি এই ব্যাপারটা একটু সহজ করে বাউল বলি, বাউল যে আমাদের যে বাউল ফিলসফি, যেটা যে এই যে বহমান ফিলসফি, এই ফিলসফিতেই সবাই এরকম একটা চরিত্র আনে। মানে সেটা যদি একটু সহজ করে বলি, এবার এরকম না আমি একটু জেন্ডার জায়গা থেকে প্রায়োরিটি দিচ্ছি, মানে ছেলেরা কি একটু এরকমই নাকি? না, সাদমিনা, এই সাদনিমা, না সবাই না, অ্যাটলিস্ট আমার জেনারেশনে তো আমি এটা খুবই কম পাই, হয়তো বা আমার আগের জেনারেশনে এরকম হয়ে থাকতে পারে। এখনকার জেনারেশনে ছেলেরা মোস্টলি প্র্যাকটিক্যাল অনেক, মানে ফোকাসড, তারা কি ফোকাসড, হ্যাঁ তারা জানে, তাদের ভিশন নিয়ে তারা একদম ক্লিয়ার যে হ্যাঁ তারা এটার পর এটা করবে। মানে তার মানে হচ্ছে আগে মিলেনিয়াল যে যুগটা ছিল, মানে যে Millennial, জেনারেশন, হ্যাঁ। ওইটা তারা মানে জানে না। বিষয়টা কি এরকম? মেবি আমার এই সময়ের বাচ্চাদের সাথে খুব একটা এখন সখ্যতা কম বা আড্ডা কম হয়, কিন্তু আমি চাই যে আড্ডাটা হোক। আসলে সেই পরিবেশ পরিস্থিতিটা হচ্ছে না, বাট হবে আমার ধারণা, তখন আরও বুঝতে পারবো। বাট আমার সময়কার যারা, আমি অনেকের সাথেই তো আমার আড্ডা দেখা হওয়া, অনেক মানুষের সাথে, অনেক বন্ধু, অনেক সিনিয়র জুনিয়র, তো তাদের মধ্যেই বহিমিয়ান ভাব একটা ছিল সবসময়। এবং আমার মনে হয় যে মেয়েরা এটা খুব পছন্দও করে। হ্যাঁ, আগে করতো বা এখনো করে, আই থিঙ্ক এখনো করে, বাট ওই পছন্দ পর্যন্তই। দুপা আগানোর পর মনে করে যে না, ওর গন্তব্যহীন। আবার আমার মনে হয় যে বহিমিয়ান যারা, তাদের গন্তব্যহীন এটা আপাত মনে হয়, আসলে ওদের গন্তব্য অনেক বেশি ক্লিয়ার। রাইট। সো যেহেতু আড্ডার প্রসঙ্গটা আসলো এবং পছন্দ করার একটা প্রসঙ্গ আসলো, নাটকের সেই প্রেক্ষাপটে বা সিনটাতেই যাই যে আপনাদের একটা দৃশ্য ছিল, টিএসসিতে বসে আড্ডা দিচ্ছেন, সেখানে সাদনিমা গেলেন, তারপর আপনার বন্ধু বললেন যে আপনার প্রেমেই পড়ে, আর তার প্রেমে পড়ে না, সে অনেক মানে চালাক হওয়া সত্ত্বেও পড়ে না। আচ্ছা, আমার কথা হচ্ছে খেয়াল বসে আপনার কাছে যে ক্যাম্পাসে মনে হয় অনেকদিন পরে দেখলাম শুটিংয়ের সময় ক্যাম্পাসে, যেহেতু আপনি ক্যাম্পাসে আগে থেকেই একটা পরিচিত মুখ, সেখানে ক্যাম্পাসে নতুন করে কোনো জটিলতা তৈরি হয়েছে, যে মানে খ্যাতির বিড়ম্বনা তৈরি হয়েছে? না, ক্যাম্পাসের কারোর সাথে যদি আমার কথা হয় বা কেউ আসে, সেটা অনেক বেশি ভালো লাগে। কারণ আমার মনে হয় ওই আঙিনায় আমার বেড়ে ওঠা, ওই আঙিনাতেই আমার খায়রুল বাশার হয়ে ওঠা, এবং আজকে যে এখানে বসে আছি সেটাও ওই টিএসসি এবং আমার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অবদান। এর আগে তো মুখ দিয়ে কথাও বের হতো না, এখানে এসে সংগঠন করা, আপনার মতো সিনিয়র ভাইদের দেখে অনুপ্রাণিত হওয়া, যে ভাইরা এত চমৎকার করে কিভাবে কথা বলেন, তা আমারও একটু ভালোভাবে কথা বলা উচিত। আমার সংগঠনটা চালাতে গেলে আমাকে আসলে চুপ করে থাকতে হবে না, নিজে কাজ করতে হবে, বাকিদেরকে জড়ো করতে হবে। তো এই ধরনের অ্যাক্টিভিটির ভিতর দিয়ে আমি ধীরে ধীরে আসা। তো সেই জায়গায় দেখা যায় যে আমার সময় তো এখন অনেকেই নাই ক্যাম্পাসে, তো নতুনদের সাথে দেখা হয়, তারা বলে যে আমি জানি আপনি বিজয় একাত্তর হলে ছিলেন, কেউ বলে আমি জানি আপনি মহসিন হলে ছিলেন, কারণ আমি দুইটা হলেই ছিলাম, কেউ বলে যে আপনি মিউজিক ডিপার্টমেন্টে ছিলেন জানি, বা কেউ বলে আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন, হ্যাঁ আমি জানি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সিনিয়র। তো এটা যখন বলে আমার খুব ভালো লাগে, মানে আমার মনে হয় যে আমি হয়তো পারলাম এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেতে, আমি হয়তো পারলাম যে এখনও তাদের সাথেই আছি মনে হয়, বা তারাও আমার সাথেই আছে। তবে একটা বিষয়, মানে আমি মনে হয় এটা আপনাকে নতুন দেখলাম, বোরকা পরিহিত অবস্থায়, এর আগে আমি দেখি নাই আপনাকে কখনো, মানে আপনার পরিচালক সেভাবে কেমন অভিজ্ঞতা, মানে এটার ক্যারেক্টারটা নিজে যখন দেখলেন তখন আসলে কেমন ভাবে নিজেকে আবিষ্কার করলেন? না, আমি এটা এই প্রথম আমি বোরখা পরেছি, আমি কখনো বোরখা আসলে পরা হয় নাই। আচ্ছা। তো ভাইয়া এই ক্যারেক্টারের সুবাদে আমি পরে ফেললাম আর কি। তো ভালোই লাগলো, দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে যে ও মানে লুকায়ে থাকার যে একটা বিষয় বা পালিয়ে এসে দেখা করার যে বিষয়টা, সো ভালো লেগেছে আমার নিজেকে নতুন একটা রূপে দেখতে। আচ্ছা, মানে রেস্টুরেন্টের বিল দিতে কেমন লাগলো? খুবই খারাপ লেগেছে, কিছু করার নেই। প্রতীক ভাই, একটু জানতে চাই, আমি যেহেতু আপনি এটা দ্বিতীয়র দিকে আগাচ্ছেন, সো দ্বিতীয়টা ভাববার আগে নিশ্চয়ই আপনার প্রথমের ফিডব্যাকটা অনেক বেশি ভালো, অনেক বেশি শক্ত, অনেক বেশি জোরালো, সেটা আসলে কেমন, কি বলেছে? এবং দুইটা জায়গা থেকে জানতে চাই, যেটি নিয়ে সবাই খুব ভালো বলেছে, একটা বিষয় বলবেন যে যেটি নিয়ে খারাপও বলেছে। আসলে এই নাটকটি রিলিজ হওয়ার পরে
অনেকেই বলেছে যে এই ধরনের গল্প আসলে এখনকার যে জেনারেশন আছে বা মানুষ আছে এরা exactly. দেখবে না, কারণ তাদের হাতে এই ফিলোসফিক্যাল গল্প দেখার সময়টা নেই। তারা চায় হচ্ছে খুব তাড়াহুড়া কিছু একটা ঘটে যাক এরকম। বাট আমি আগের থেকে যখন আমি মেকিংয়ে আসি তখন থেকে আসলে আমার চিন্তা ছিল যে আমি কিছু গল্প বলতে চাই যেটা আসলে 20 জন দর্শক দেখুক, এবং 20 জন দর্শকের যদি কোনো একটা ভাবনার পরিবর্তন হয় এটাই আমার জন্য অনেক বড় কিছু। ওই জায়গা থেকে আসলে রোজারিদে যখন একটা ভালো গল্প বলার জন্য ভাইয়ের সাথে আমি কথা বলি যে ভাই একটু অন্য ধরনের গল্প বলতে চাই, তখন ভাই বললো যে আমি একটা উপন্যাস লিখছি, হয়তো আগামী বইমেলায় প্রকাশ করব, তুমি এখান থেকে করতে পারো, গল্পটা নিতে পারো। তখন আমরা আলোচনা করলাম যে হ্যাঁ এটা হতে পারে, একটা অনেক সুন্দর ফিলোসফিক্যাল গল্প হতে পারে। কারণ আমাদের দেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষ এখন মনে করে যে আমি সুস্থ, আসলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই মানসিকভাবে অসুস্থ। আচ্ছা, ওই জায়গা থেকে আসলে চিন্তা করা যে আমরা ইরার পদ্ম গল্পটা আসলে বানাবো, এবং প্রথমটা বানানোর পরে অনেক লোক ফোন দিয়েছে যে এটা আসলে একটা পাগলামি, কিন্তু এই পাগলামিটা করে যাও। হ্যাঁ, এবং আমাদের গল্পটি এখন 3 মিলিয়ন ভিউ হয়েছে, মানে 30 লক্ষ লোক দেখা মানে অনেক বড় কিছু এই ধরনের গল্পে। তো আশা করি দ্বিতীয় যে পর্বটি আমাদের আসবে এটি আরো ভালো লাগবে দর্শকের, এবং আরো ভালো কিছু শিখতে পারবে এরা। এটার মধ্যে কি তাকে মাফলারটা পরাবেন? এটা হচ্ছে পদ্মর ক্যারেক্টার একটা আইডেন্টি। গরমের মধ্যে, গরম ছিল না তখন, গরমের মধ্যে বেচারাকে আপনি মাফলার পরাইছেন। এটা আসলে আমাদের পদ্মের একটা আইডেন্টিটি। আমরা শুটিং এ 3-4 দিন আগে ভাবছিলাম যে পদ্ম ক্যারেক্টারটাকে আমরা কি করতে পারি, কারণ সবসময় তো আমরা শার্ট প্যান্ট দেখি একটা ক্যারেক্টারকে, তো পদ্ম ক্যারেক্টারের জন্য আলাদা একটা আইডেন্টি ক্রিয়েট করার জন্য ভাইয়ের সাথে আলোচনা করি। ভাইয়া প্রথমে বলে যে একটা গামছা দাও। আমি যে গামছাটা কেমন লাগে, এটা তো নর্মাল হয়ে যায়। আচ্ছা। পরে চিন্তা করলাম যে না, শীত আছে যেহেতু, আমরা প্রথমটা শীতের মধ্যে শুট করেছিলাম মেবি, তো মাফলার দিই। আচ্ছা, না, যে- আমাদের গ্রামে আমি এটা একটা শেয়ার করতে পারি। শিওর। ছোটবেলায় দেখেছি আমরা এই ধরনের চরিত্র অনেক আছে জি। গ্রামে, যে যারা যাত্রা দেখে, মানে স্কুল ফাঁকি দিয়া ওরা বিভিন্ন, ওরা আবার জ্ঞান চর্চাও করে, সব ধরনের ইয়ে করে, আবার লেখেও, কবিতা আবৃত্তি করে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। কিন্তু ওদের আমি লক্ষ্য করেছি যে সবাই কিন্তু শীতকালেও গরম একটা মাফলার গলায় থাকে, রাইট। এই জন্যই ওই ক্যারেক্টার। হ্যাঁ, মাফলার বা গামছা থাকে। আর তার চাইতে বড় কথা আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা ভালো, যে উনি বলছিলেন যে সব মানুষের মধ্যে আগে থেকে একটা বাউল ভাব, হ্যাঁ, বহিমিয়ান ভাব আসলে থাকে আর কি। তো ওই বাউল ভাব সংসার আনতে পালানো। গেলে, হ্যাঁ, সংসার পালন, তো বাউল ভাব আনতে গেলে মনে হয় একটা গামছা জরুরি। না, আমাদের এই ইয়েতে গল্পেও আছে, এই যে সেকেন্ডটাতে গল্পেও আছে, যখন ইরা বারবার পীড়া দেয় ইয়েকে, এরা বারবার পীড়া দেয়। হ্যাঁ, পদ্মকে, যে ইয়ে করার জন্য, ওর সাথে সংসার করার জন্য, সাধারণত এটাই স্বাভাবিক। কিন্তু ও বলে যে যে অনেকে তো করতেছে সংসার, আমি একজন নাই না করলে করলাম। কি হবে, রাইট? সবার জন্য তো সংসার সবাই, না। আমি অন্যান্য প্রাণীদের মতোই থাকি, একটু স্বাধীন থাকি। একটু পালায় থাকবে। পালানো না, অন্যান্য তাহলে? প্রাণীরা তো স্বাধীন, ও ইচ্ছা আচ্ছা। মতো কাজ করতে তার পারে, মানে হচ্ছে চলতে বিয়ে পারে, করলে freedom, স্বাধীন থাকা যায় না, রাইট ভাই? মুক্ত। হ্যাঁ, বিয়ে করলে স্বাধীন থাকা যায় না। না, আমরা মানুষরা তো নিজেরাই নিজেদেরকে বিভিন্ন ধরনের সেট অফ রুলসে দাসত্ব করে রেখেছি। আমরা প্রত্যেকেই দাস। আমরা এত বিধিনিষেধ আরোপ করে নিজেদেরকে, কিন্তু প্রাণীকুলের কোনো প্রাণী আছে দাস? ও CR7 এখানে, সরি, রোনালদো না? না না না, তাহলে ওটা একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে রোনালদো যেহেতু এটা লাস্ট বিশ্বকাপ, সো আমি চাই যে চ্যাম্পিয়ন মানে শেষে। হ্যাঁ, The change. রোনালদোর একটা পাওয়া উচিত ছিল, এই হিসেবে বলেছি। কিন্তু কি হয়েছে পরে? বলাতেই আপনার তো পেয়ে গেল। এটা তো হয় নাই, আচ্ছা। কিন্তু লাস্ট ম্যাচে স্পেনকে সাপোর্ট করেছিলাম, সো মানে এটা কি দল চেঞ্জ? না না, আমি কখনোই কোনো দল করতাম না, এবং এটা আমি প্রত্যেকটা জায়গায় বলেছি যে ওভাবে আসলে কোনো দল কখনো করা হয় নাই। এইটা, এই যে প্রতিদিন ক্যারেক্টারিস্টিক্স, অপু 10-20-30 গুণে একটা দলকে সাপোর্ট করা শুরু করে দেয়। না এই ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে যে এবার বলা হচ্ছে এটা হচ্ছে ব্রাজিলের সাপোর্টাররা করে। না, 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 যারা আমি তো তারা পর্তুজিল, ব্রাজিল, তারপরে না, হচ্ছে স্পেন। এটা ভুল কথা। আমার কোথাও কোনো জায়গায় ব্রাজিলের নাম, ছবি কিছুই পাওয়া যায় না। সদস্য না, আচ্ছা। ব্রাজিলের সদস্য না। ইভেন স্পেনের ছবিও পাওয়া যাবে না, কারণ না, ওইটা হচ্ছে ও যেদিন অপু 10-20 না, না, এটা কি না, তাহলে- এটা আমি ইন্টারনালি আমার ফ্রেন্ডদেরকে না, বলি, এটা কি তাহলে আর্জেন্টিনার বিপক্ষে থাকতে হবে? মোর লাইক এটা সত্যি না? মোর লাইক ইয়েস। সেটা দল যেটা হোক, সেটা হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে থাকতে হবে। কেন?
আবার ওদের সাপোর্টারটাকে না মানে খুবই মানে বিরক্তকর লাগে মানে। সাপোর্টাররা কি খেলে নাকি আর্জেন্টিনা খেলে? না না, ওরা যে পরিমাণ মানে লাফালাফি করে, মানে আমার এই এত বেশি, হ্যাঁ এই যে পছন্দ না আমার। হ্যাঁ অলসো শুধু সে না, আমার নিজের বাসায়ও আমার বোন আমার মা খুব লাফালাফি করে, তো আমি এটাতে খুবই বিরক্ত হই। এই জন্য আমার কাছে মনে হয় আচ্ছা তার অপোজিটে মানে যে দল খেলবে আচ্ছা ঠিক আছে, ও জিতলে তাহলে বাসাটা ঠান্ডা থাকবে, কিছু মানুষ একটু ঠান্ডা থাকবে। এরকম তো হইতে পারে যে আর্জেন্টিনা আসলে লাফালাফি করার মতো ভালো খেলে, পারে না? হ্যাঁ খেলে, বাট লাস্ট ম্যাচে তো আমরা দেখলাম আসলে ওখানে তো আসলে লাস্ট ভালো ম্যাচে কিছু যখন করতে আর্জেন্টিনা হারলো তখন আমরা লাফালাফি কারা করে দেখতেছি। তখন কে লাফালাফি না, করছে? আমি কিন্তু তখনও লাফালাফি করি, আমি কোনো লাফালাফির মধ্যে না। আমি আমার দলকে সাপোর্ট করবো, আমি তো অন্য কোনো দলকে ভাই মন্দ বলি না। তো আমার সমস্যাটা হতো আমি আমার দলকে সাপোর্ট করবো, ইচ্ছে মতো সাপোর্ট করবো। রাইট। সো এবারের বিশ্বকাপে মেসির গোল কয়টা ভাই বলেন তো প্রতীক ভাই? 8টা। 8টা, পরে আর 2টা দিতে পারেনি, 10টা করে ফেলছে এমবাপ্পে। আপনি এটা তো 4 বছর পর পর একটা বিশ্বকাপে এর আগের বছরের বিশ্বকাপে 7টা গোল করেছিল। আপনি করেছেন কয়টা? এক ক্যালেন্ডার ইয়ারে আপনার নাটকের সংখ্যা হচ্ছে গিয়ে 14টা। এইবার 26-এ কয়টা দাঁড়ালো? এখন পর্যন্ত কয়টা করলেন? 2024 আপনি করেছিলেন, রাইট? 24 করেছিলাম 21টা। 21টা? ও আচ্ছা, তাহলে আমার তো আরো ভুল হয়েছে, আমি আরো 7টা কমাই বলছি, মানে কেমন করে সম্ভব? 12 মাস তো না, এক বছরে তো 12 মাস, 12 মাস। তার মধ্যে আপনি 21টা করেছেন। আমি হয়তো তারপরে ভাবলাম বছর যে- আরো কমে আসছে, তারপরে হ্যাঁ, বছর আরো কমে আসছে, এভাবে ধীরে ধীরে শূন্যের কোঠায় চলে যাবে নাকি? কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। মানে এখন এই বছরে কয়টা হলো? 2026 মুভিতে যাবে ছবি বানাবে। এবছর মেবি 5টা। 5টা, মানে কমে আসলো কেন? এটা আসলে মাঝখানে আমি বিরতি নিয়েছিলাম ও, আচ্ছা। কারণে হুম। একটু নিজেকে আর তৈরি করার জন্য, যে আরো ভালো কাজ করতে চাই, এই জন্য মাঝখানে আমি 10 মাস কোনো কাজই করি নাই। বাহ বাহ। কাজ না করে আবার শুরু করেছি 26-এ। আপনার কি পছন্দের দল কোনটা? পর্তুগাল নাকি আর্জেন্টিনা? আমি আসলে দল চেঞ্জ করার লোককে পছন্দ করি না পার্সোনালি। আমি যে দল পছন্দ করি খাইরুল একই দলের, আচ্ছা। আমরা একই দলের না, আমি দর্শক। সেই কারণে জিজ্ঞেস করছি যে আমার জানার দরকার ছিল, এবং সেক্ষেত্রে মেসির একটা প্রসঙ্গ টেনেই আনি, যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ ভাইব রয়েছে। সো মেসির ব্যাপারটা হচ্ছে যে মেসি তো মনে হচ্ছে যে ছেড়ে দিবে। আপনার ক্ষেত্রে কি, মানে আপনি কতদূর পর্যন্ত টানবেন? অনেক এক্সপেক্ট করছে যে মেসি মনে হয় 43 বছরেও সে খেলবেন 2030 বিশ্বকাপ, কিন্তু সেটা আপনার ক্ষেত্রে কতখানি, মানে আপনি? আমার জায়গা থেকে আসলে যতদিন আমার কল্পনায় কোনো গল্প আসবে ততদিন আমি গল্প বলবো। ততদিন আপনি গল্প বলবেন, সৃজনশীলতা যতদিন আছে ততদিন আপনি গল্পটা আসলে বলতে চান। কিন্তু সৃজনশীলতার পিছনে যদি মানি না থাকে, প্রযোজনা না থাকে আর কি, তাহলে হচ্ছে অনেকটা কঠিন হয়ে যায়, তাই না? না, এখন আমি লক্ষ্য করেছি যে যারা নাকি পারফর্মার বা আদার যারা, এরাই মানির কথা চিন্তা করে বেশি। পারফরম্যান্স প্রযোজকরা এখন আর মানির কথা চিন্তা করে না, করেন না। কারণ ওরা আশা ছেড়ে দিচ্ছে। কি বলেন, এখন যে পরিমাণ ভালো মার্কেট রয়েছে না, এখন প্রডিউসাররা টাকার কথা আলাপ করে না, সবসময় আর্টিস্ট আলাপ না, করে। এখন তো কারণ আপনার- এটার সাথে ভিউ জড়িত তো। হ্যাঁ সেই জন্য তো আমি বললাম। যে ডিরেক্টরের সাথে আলাপ করি, ভাই আপনাদের ভিউ দিব 20 মিলিয়ন 30 মিলিয়ন, গল্প কি? গল্পতে আপনার তো দরকার ভিউ, আপনার তো দরকার ডলার, রাইট। তা আপনি গল্পের চিন্তা করবেন কেন? তখন ডাইভার্সিফাইড ওয়েতেই তো এখন মানে তো টাকা কাজেই ইনকাম করার সুযোগ এখানে আছে। ভাই ভাইস ভার্স, হয় ভিউ নাহলে গল্প। গল্প এখন দুইটা তো একসাথে চলে না। চলে তো, কিভাবে চলে? খারুল বাসার অনেক নাটক আছে, গল্পও আছে, ভিউ আছে। ওই যে গল্প আছে ভিউ আছে, হ্যাঁ, ফিলোসফি তো নাই। ও এটা এখন আবার নতুন করে আমি এত কঠিন ভাবে ভাবতে পারি না। গল্প থাকবে, ভিউ থাকবে, ফিলোসফি থাকবে, না, কিন্তু গল্পের ঘটনা আছে। পেছনে- এখন আপনি যদি আবার বলেন আমি ইথিক, যেটা মিন করতেছি, যেটা আমরা আমাদের সাহিত্য আমরা লক্ষ্য করেছি, সেটা হলো যে যেরকম একজন আমরা যাদের এই সময়ে গত 100-200 বছরে আমরা যাদের অনুসারী, বিশেষ করে ইউরোপিয়ান সাহিত্য, সেই সাহিত্যে যেরকম প্রত্যেকটা কবিতা বলেন, প্রত্যেকটা কবির একটা ফিলসফি আছে, একটা দর্শন আছে, প্রত্যেকটা সাহিত্যের লিটারেচারের একটা, উপন্যাসিকের একটা দর্শন আছে, সেটা কিন্তু আমরা এখানে খুব কম লক্ষ্য করি। অ্যাভারেজ যে সেখান থেকেই বলা আর কি। মূলত হলো যে, কারণ আপনি একটা যেমন একটা নাটক, একটা সিনেমা বা একটা গল্প, একটা উপন্যাস, একটা কবিতা, এটা তো শুধুমাত্র
টাকা পয়সা ইনকামের হাতিয়ার না। জি। এটা তো একটা দেশকে পরিবর্তন করে, এটা মানুষের মননের যে জগৎটা। কারণ আপনি তো আপনার ছোটবেলা থেকে যেই কথাগুলো শুনেন, যেটা দেখেন, যেটা পড়েন, সেটাই তো আপনি। রাইট। সেটাই তো আমি শুনতেছি আপনার মুখ থেকে। সেই আপনিই যদি না থাকেন, তাহলে আর আপনার বেড়ে ওঠার মূল্য থাকলো কই, বা আমি শিখলাম কই? এই যে আমাদের যে স্কুলিং, সেই স্কুলিংটা তো আমাদের অনেকভাবে হয়। আমার ফ্যামিলি একটু থেকে এখানে হয়। যদি একটু বলি যে স্কুলিং এর জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে, আমি যেহেতু আপনি একটু স্কুলিং এর ব্যাপারটা আনলেন, সেই ক্ষেত্রে একটু মনে পড়ে গেল একটা কথা। আমি যখন আপনাদের এই কাজটা দেখছিলাম, তখন আমার একজন অভিনেতার কথা মনে পড়ছিল। ওনার নাম আমাদের অনেক দ্য লিজেন্ডারি অ্যাক্টর যে খায়রুল আলম সবুজ স্যার। সো ওনার কথা যখন বলছিলাম, কেন বলছিলাম যে আপনাদের এই নাটকের একটা সিনারিও আছে যে একটু কি বলে সবুজ প্রকৃতির মধ্য দিয়ে তার কয়েকটা, অর্থাৎ আমাদের পদ্মের হেঁটে যাওয়ার বা কথা বলার ছবি, বসে থাকার ছবি, গান শোনার ছবি, এগুলো দেখছিলাম তখন আমার মনে পড়ে যে আমি খায়রুল আলম সবুজের এরকম একটা নাটক দেখেছিলাম যেখানে প্রকৃতিকে এত সুন্দরভাবে দেখান, বিশেষ করে সম্ভবত এই রমনা পার্কটাকেই ওনার চিত্রায়নটা ছিল। তো এই কথা কেন বললাম যে তার সময় থেকে এই সময় অনেকটা সময় আসলে আমরা অতিক্রম করেছি। এখন আমাদের এই কন্টেন্টগুলোর মানদণ্ড বিভিন্ন প্ল্যাটফর্মে হয়। আপনি যেমন বলছিলেন যে ভিউয়ারশিপটা দেখা হয় মূলত হচ্ছে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে, তারপরে হচ্ছে এখন সেটিকে আমরা আরও দেখি যে কন্টেন্টগুলো আলাদা আলাদাভাবে ওটিটি প্ল্যাটফর্মে দেখি। সো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমি যখন কথা বলছিলাম যে খায়রুল আলম সবুজের কথা, তার প্ল্যাটফর্ম ছিল একটি, এখন খায়রুল বাসারদের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, এটি আপনাদের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক? সব কিছুই ইতিবাচক, কারণ টেকনোলজিকে তো কেউ অস্বীকার করতে পারে না। এবং টেকনোলজি যত যাচ্ছে, আগে একটা টেলিভিশন ছিল বিটিভিতে কয়টা নাটক হতো? মাসে নাহলে একটা দুইটা নাটক হতো, চারটা নাটক হতো। কিন্তু এখন হচ্ছে এটা কি, এত টেলিভিশন, এত টিভি চ্যানেল, এত ইউটিউব চ্যানেল, এত ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, তারপরেও নাটক হচ্ছে, ডিমান্ড ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? অবশ্যই ভালো হচ্ছে। আচ্ছা, তাহলে এটাই শান্তি। ভালো হচ্ছে এই কারণে আমি বলতেছি যে ভ্যারাইটিস চিন্তা চেতনা মানুষ জানতে পারতেছে, বুঝতে পারতেছে, চিন্তা করতে ভালো হচ্ছে পারতেছে। না খারাপ হচ্ছে এটা সাদনিমা বলতে পারবে। এটার উত্তরটা যদি দেই, আপনি কি চাকরিটা করেন এখনো? হ্যাঁ। তাহলে তো ভালো হচ্ছে না। কি নাটকটা যদি ভালো হতো তাহলে তো সে অন্য প্রফেশনের থেকে তারপরে নাটকটাকে কন্টিনিউ করতো না, তার আরও একটা প্রফেশন আছে না। পৃথিবীতে বহু আছে যে আমি অভিনয় করব, আমার অন্য প্রফেশনও থাকবে। আচ্ছা, আমি গাছেরটাও খাবো, তলারটাও খাবো। সবাই তো আর দিচ্ছে হইতে পারে না যে আমি চাকরি ছেড়ে দিয়া শুধু লিখবো। 45 কপি বই বিক্রি হয়েছে, উনি বললো যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমার দরকার নেই আর সেল করার। এখন সবাই তো হইতে পারে কিভাবে না। সামাল দেন আসলে এই আপনার নিজস্ব একটা চাকরি আছে, চাকরির পরে আবার অভিনয়ের সময় দেয়, এবং আমি তো আপনাকে স্ক্রিনে দেখি জি। আপনি অ্যাক্টিভ। হ্যাঁ, আমি অ্যাক্টিভ। আমি রিসেন্টলি জবটা সুইচ করেছি, আরেকটা জায়গায় আমি জয়েন করেছি। সো এখানে আমার ফার্স্ট যেটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার ফ্লেক্সিবিলিটি থাকতে হবে টাইমের। আচ্ছা, হ্যাঁ, সো দ্যাট আমি যেন আসলে আমার টাইম মতো করে আর কি কাজটা করতে পারি। ডেফিনেটলি আমার জন্য জবটাও ইম্পর্ট্যান্ট, আমি ওখানেও যথেষ্ট পরিমাণ টাইম দিই। আর এখন আরও কাজ কমিয়ে দিচ্ছি, আরও কাজ কম কোন করব। কাজটা, মানে অফিসের কাজটা না না না, বাইরের কাজটা? মানে আমাদের যে মিডিয়ার যে কাজ, আমি এগুলো আরো কমিয়ে দিচ্ছি, আরো সিলেক্টিভ ওয়েতে আর কি যাওয়ার চেষ্টা করছি। কেন আপনি নাটক করলেন, ওটিটিতে কাজ করলেন, সিনেমাতে কাজ করলেন, ভালো গল্প যদি হয় তখন আসলে কাজটা করার চেষ্টা করছি, এখন আরো সিলেক্টিভ ওয়েতে চলে যাচ্ছি। ভালো গল্পটা কোথায় থাকে, মানে নাটকে নাকি সিনেমায় নাকি ওটিটিতে? সব জায়গায় থাকে। আচ্ছা, জাস্ট আপনি আসলে ফোকাস কোনটাতে? আমি তো আসলে সব জায়গায় কাজ করতে চাই। আমি ওটিটির কাজ করেছি, আমি ওটিটিতেও কাজ করতে চাই সুযোগ হলে। আর নাটক তো চলছেই, এখানেও হচ্ছে। আমি যদি এক বাক্যে বলি তাহলে ফোকাসটা হচ্ছে প্ল্যাটফর্মে না, গল্পে। জি। গল্পে। মেসি, পদ্ম, খায়রুল বাশার আপনার কাছে ফিরতে চাই এই কারণে কি কাজ আসছে এখন? সে তো খুব ফোকাসড গল্প নিয়ে, আপনি কোথায় ফোকাসড? আমি গল্প নিয়েই ফোকাসড এখন। আফসোসের জায়গাও এটাই যে আমাদের ভালো গল্প পাওয়া খুব টাফ, কিন্তু আমাদের কাজ করতে হয়। আমাদের অনেকগুলো
প্ল্যাটফর্ম আপনি বললেন, তো সেই প্ল্যাটফর্মগুলোরও কাজ প্রয়োজন পড়ে। তো সবসময় যে খুবই দারুণ গল্প হয় তা না, বাট যে গল্পটা দেখে কিছু পয়েন্টে আমি আসলে নিজেকে রাজি করাতে পারি যে না এই কাজটা করা যায়, সেভাবে কাজ তখন করি আর কি, যে ঠিক আছে এই কাজটা করা যায় এবং কাজটা করি। এই কাজটা হয়তো আমার দর্শককে একটু হাসাবে, এই কয়েকটা দিক তাদের ভালো লাগবে যে না এই কিছু বিষয় উঠে আসছে, এটা তো আমরা দেখি কিন্তু ভাবি না, তো আবার একটু খেয়াল হবে। তো এরকম ব্যাপার স্যাপার বা ভাবনা থেকে আমি আসলে কাজগুলো করি। তো সামনে কিছু আসলে টেলিভিশন ফিকশনই আসবে, তো মানে নাটকে আসবে। কাজগুলো আমার মনে হয় ভালো লাগবে দর্শকের। তো যে কাজটার কথা বলতে যাচ্ছি যে আমাদের ইরার পদ্ম 2 আসবে সামনে, তো আমার মনে হয় যে এই কাজটা আমরা তো অনেক আলোচনাই করছি যে আসলে এটা কি, এটা অনেক ফিলোসফিক্যাল কিনা, এটা অনেক ভারী কিনা, ব্যাপারটা এরকম না। আমার কাছে এটা এই কাজটা করার পেছনে যেই কারণ সেটা হচ্ছে যে পদ্মের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, আমার মনে হয় যে এই বৈশিষ্ট্যগুলো একটা মানুষের থাকা উচিত। চারপাশের প্রতি মুগ্ধ হওয়ার, হ্যাঁ, কৌতূহলী হওয়ার, আবার সব কিছুতেই যে আপনার সচেতন হতে হবে, নট নেসেসারি একটু নির্লিপ্ত থাকার, একটু উদাস থাকারও প্রয়োজন আছে আসলে। আমাদের তো এখন সবসময় একটা মাথায় স্বার্থ মাথায় ঘুরে যে আসলে আমরা নানা রকম ধান্দা, এটা জীবন জীবিকার ধান্দা, কর্মের ধান্দা, নানা কিছু। তো আমরা যে খুব স্বস্তিতে থাকি তাও কিন্তু না, একসময় কিন্তু হাঁপিয়ে উঠি। তো এই চরিত্রটা দেখলে হয়তো রিলেট করা যেতে পারে যে হ্যাঁ একটু বৃষ্টি হলে জানলা দিয়ে বৃষ্টি দেখারও প্রয়োজন আছে আসলে। হ্যাঁ, তো একটা গাছ থেকে পাতা ঝরে পড়লো আমার সামনে, এটাও একটু ভাবার দরকার আছে যে গাছটার পাতাটার বয়স হলো, পাতাটা পড়লো, আর একটা সবুজ পাতা গজাবে, ও আমাদের কিছুদিন সবুজ দিবে। তো সব কিছুর প্রতি কৃতজ্ঞ হওয়ারও প্রয়োজন আছে আসলে, এবং অসহায়ের প্রতি মানে দাঁড়ানোর প্রয়োজন আছে, মানুষের পাশে মানুষের দাঁড়ানোর প্রয়োজন আছে। একটা মানুষের একটু কথা বলার স্পেস তৈরি করে দেওয়ারও দরকার আছে আসলে। তো সে কথা শুনেও, সে কথা বলেও, একটু আড্ডাও দেয়, তো একটু আড্ডাও জীবনে দরকার আছে। সো এই সুন্দর ব্যাপারগুলোর প্রতি ধরেন যে মুগ্ধ হয়েই আমার আসলে এটা করা, যে না এই সময় আসলে এই ব্যাপারগুলো উঠে যাচ্ছে, একটা বহিমিয়ান জীবনেরও কিছুটা ধাঁচ আমাদের মধ্যে থাকা উচিত। মুগ্ধতার জায়গায় একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আর্জেন্টিনা হারার পরে খারাপ লেগেছে? না, খুব খারাপ লাগেনি। কেন? মানে আপনার মতো আমি কেন আমার মনে হলো ফাইনাল পর্যন্ত আসছে এবং খেলা তো হারবে। এখন যদি খারাপ লাগা বলতে মেসি যখন কান্না করলো তখনও ভালো লাগলো আমার। কেন ভালো লাগলো? অনেকে ভাবতে পারে যে হারার জন্য কাঁদছে, সে আসলে হারার জন্য কাঁদে নাই। পুরো স্টেডিয়াম থেকে লিও মেসি বলছে। তো একটা দল আজকে ব্যর্থ হলো, তারা জয় নিয়ে আসতে পারে নাই, তারপরও যে তাদের প্রতি মানুষের, তাদের সাপোর্টারদের যে এই যে ভালো লাগাটা, এই যে আস্থা রাখাটা, এবং তাদেরকে বিলিভ করানো যে আমরা তোমাদের সাথেই আছি, তোমরা এতদিন আনন্দ দিয়ে আসছো, আজকে একটা খেলায় হারবা এটাই স্বাভাবিক, আগামী খেলায় জিতে যাবা আবার। তো সেই জায়গা থেকে, এবং মেসি তার যে এই দীর্ঘ সময় ফুটবলকে এত কিছু দিয়ে যাওয়া, এই যে আমাদের এত আনন্দ দিয়ে গেল, আমরা এত ভাবলাম, আমরা কেউ তাকে নিয়ে ট্রল করলাম, কেউ তাকে ভালোবেসে তার মতো করেই আরেকজন সংগ্রামী মানুষ হতে চায়, কাজের সাথে একাগ্রতা রেখে আগাতে চাই। হ্যাঁ, তাকে সেই জায়গায় আমরা চিন্তা করি যে মেসি তার কাজের ক্ষেত্রে এমন অনেস্ট ছিলেন, আমরাও থাকবো। হ্যাঁ, আমরাও অনেস্ট থাকবো। এবং তার যে বিনয়, তার যে বিনয়, পদ্মের একটা তো ওইটা যারা একসেপ্ট করি আর কি। তো সবার জন্য আমার মনে হয় এটা খুব ভালো একটা ম্যাচ ছিল। জীবনে এমনই, সবসময় জয় আসবে না, পরাজয়ও থাকবে, এবং সেটা নিয়েই সামনের দিকে যেতে হবে ইনশাআল্লাহ। যখন আমরা ইরার পদ্মের কথা বলছিলাম, সেটির সিকুয়েলটা আসছে, সেটার মধ্যে কি থাকছে, কেন আমি দেখব? প্রথমত আপনি দেখবেন এই কারণে যে আমরা প্রথমে যে গল্পটা ছিল সেই গল্পটারই একটা সিকুয়েল গল্প, যেহেতু এটা উপন্যাসের আপনি একটা অংশ দেখবেন, আরেকটা অংশ দেখবেন না, তাহলে তো আপনি পুরো গল্পটা জানতে পারলেন না। তারপরে আরো যে নাই তা তো না। কি হবে এখানে? সেখানে কি এখানে যেমন হারাই গেল, সেখানে কি মিলে যাবে এরকম কিছু? এটা আসলে বলা উচিত না, বলতেও চাই না। আচ্ছা, যখন রিলিজ হবে তখন দেখবেন যে আসলে বিয়ে শাদী হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, মানে কনফিউশন এমন একটা প্রশ্ন যে আপনার বিয়েটা কি সামনে সপ্তাহে নাকি না, এমন উত্তর দিচ্ছে।
আসলে দর্শকের জন্য আছে। বলা যাবে না, দুইটা কারণ বলেন যে এবার আগামী সিকুয়েলে কি থাকছে, আসলে দুইটা ইউনিক কারণ বলেন যে আসলে আমরা সেখানে কি রোমান্স থাকছে, প্রেম থাকছে কিনা, বা এই বোহেমিয়ান জীবন আরো আপনি প্রসারিত করছেন কিনা? আমরা যেমন আসলে প্রথম যে খণ্ড দেখেছি ওইখানে অল্প কিছু সমাজের অল্প কিছু ক্যারেক্টারকে দেখেছি, বাট দ্বিতীয় যে পর্বটা আসবে আমাদের এখানে আসলে আমাদের সমাজের আরো অনেকগুলো ক্যারেক্টার স্ট্যাবলিশ করার বিষয় হচ্ছে যে আমরা তখন তো শুধু ইরা পদ্ম এই দুইটা ক্যারেক্টারের উপর আসলে আমরা বেস করে গল্পটা করেছিলাম বাট এইখানে আমরা সমাজের আরো অনেকগুলো ক্যারেক্টার এনেছি, যে ক্যারেক্টারগুলো আমাদের সমাজের চারপাশে ঘুরে বেড়াই। আসলে এই ক্যারেক্টারগুলোকে আমরা দেখি একভাবে, কিন্তু কিছুদিন পরেই দেখি যে ক্যারেক্টারগুলো আসলে এই ক্যারেক্টার না যত আমি চিন্তা করেছিলাম, ক্যারেক্টার টোটালি রিভার্স হয়ে যায়। আমি অফ টপিক একটা প্রশ্ন করি, আগের কাজটা করার সময় কি আপনারা খুব একটু তাড়াহুড়া করেছিলেন? মানে দুই একটা জায়গায় আর কি ছবি দেখে মনে হচ্ছে যে না একটু তাড়াহুড়া, কি এটা পোস্ট প্রোডাকশনও হতে পারে, আমি জানি না। এটা হয় কি আমাদের তো একটা নির্দিষ্ট বাজেট থাকে, সময় থাকে, মানে মুভির মতো তো আমরা অনেক বড় পরিসরের কাজ করতে পারি না। আর একটা যেহেতু আপনি গল্পটা দেখেছেন, দেখবেন যে এই নাটকে এত লোকেশন আছে এবং সবই র লোকেশন। হ্যাঁ হ্যাঁ একদমই, তো কিন্তু ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটির লোকেশনগুলো একটু বেশি। হ্যাঁ, নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, তখন ঈদের সময় ছিল, একদম ঢাকা ইউনিভার্সিটি থেকে রমজান উত্তরা, মাস ছিল। এর মধ্যে আমরা মনে হয় 3 দিন শুট করেছি, এর মধ্যে 2টা ফুল নাইট করেছি, মানে সকাল পর্যন্ত আমরা শুট করেছি। ওভারব্রিজে দেখেছেন যে যখন পদ্ম দাঁড়িয়ে থাকে রানু মুখার্জির সাথে দেখা হয়, ওভারব্রিজে একটা লোকও নেই। তো এটাই বোঝা যায় যে এই শুটগুলো আসলে ভোরবেলা ছাড়া ঢাকা শহরে করা সম্ভব না, কারণ এই শহর তো সারা রাতি জেগেই থাকে বলা যায়। তো এই অনেক লোকেশনের কারণে একটা ঝামেলা হয়, দ্বিতীয় হচ্ছে জ্যাম থাকে, একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে শিফট করা। ওকে, সমস্যা নেই, আমরা একদম শেষ দিকে রয়েছি। আমরা আপনাদের শেষ বাক্যটা শুনতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই প্রতীক সাধন। একটি হচ্ছে যে বাংলাদেশের কাজ দেখা, দিন শেষে আমরা দেখেছি কয়েকটি দিন ধরে বাংলাদেশে একটা উচ্চারণ ছিল আর্জেন্টিনা নাকি ব্রাজিল, সামান্য সময় আমরা শুনেছি পর্তুগাল, স্পেন ফিরে এসেছে বিভিন্নভাবে। তো আমরা একটা শব্দ বারংবার শুনতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ নাকি বাংলাদেশ, বাংলাদেশ এবং বাংলাদেশ, এটাই, আর কোনোটাই না। সেই বাংলাদেশের কাজগুলো হচ্ছে আপনারা করেন, মূলত হচ্ছে বাংলাদেশকে আপনাদের কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যান। সেই ক্ষেত্রে বাংলাদেশের কাজগুলো দেখার জন্য দর্শকদের যদি একটা অনুরোধ করতেন যে বারংবার খারাপ হোক ভালো হোক কাজটা তো দিন শেষে লাল সবুজের, সেই অনুরোধটা। তো আমি বলতে চাই যে আসলে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্যই আমাদের যতটুকু সাধ্য আছে বা আমাদের যতটুকু মেধা আছে, এইটুকু মেধা দিয়ে আমরা আসলে চেষ্টা করছি ভালো কিছু করার। আমি আশা করি দিন যত যাবে আসলে আমাদের কাজের কোয়ালিটি, গল্প বলার ধরন সবকিছু চেঞ্জ হবে, এবং আমরা শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের দেশের বাইরে যে দর্শক আছে তাদেরকে বলবো যে আপনারা বাংলাদেশের নাটক বলেন, মুভি বলেন, সবগুলো দেখবেন, সাপোর্ট করবেন, এবং আপনারা কোনো হতাশ হবেন না। জি, ধন্যবাদ। হ্যাঁ, আমি দর্শকদেরকে একটা কথাই বলবো, যেহেতু আপনি একবারই জন্মগ্রহণ করেছেন, কাজেই যা ভালো লাগে, যা মন চায় তাই করে, প্লিজ নিজেকে বঞ্চিত করবেন না। একদম তাই। খারুল বাশার। আমি ইরার পদ্ম 2 নিয়েই বলি। ইরার পদ্মে ইরা এবং পদ্মের সাথে পরিচিতি ছিল, এবং ইরার পদ্ম 2-তে আমরা আরও অনেকগুলো চরিত্রের সাথে পরিচিত হব, এবং এরপর ইরার পদ্ম 3 আসবে। তো ওই চরিত্রগুলোর সাথে পরিচিত হতে এবং এই ঘটনা প্রবাহের সাথে থাকতে অবশ্যই একটু দেখতে হবে। আর আপনারা সবসময় আমাকে আপনাদের ভালোবাসায় রাখেন, আপনাদের শুভকামনায় রাখেন। তো আমি চাই আগামীতেও রাখবেন, এবং আমি যে কাজ করে যাচ্ছি এই দোয়া রাখবেন যেন ভালো কাজের সুযোগ হয় আরও অনেক বেশি, আমাদের শুধু আমার না, আমাদের সবার, এবং বাংলাদেশের কাজে গিয়ে চলুক। ধন্যবাদ। রিসেন্টলি এখন যেহেতু অনেক টাইপের কাজ, অনেক টাইপের মানে অডিয়েন্সের টেস্ট বাট অনুযায়ী হচ্ছে ডিরেক্টররা বানানোর চেষ্টা করছে, রাইটার লেখার চেষ্টা করছে। সো আমার মনে হয় যে এখন অনেক ভার্সেটাইল ক্যারেক্টার্স বা গল্প যদি বলি, এগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। সো আমার মনে হয় যে এখন সবারই কাজ দেখা উচিত, কারণ নতুনত্ব আসছে কাজের প্রতি। তো এই আর কি, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সাদনিমা বিনতে নোমান, ধন্যবাদ খায়রুল বাশার, পথিক সাধন এবং নাজমুল হক ভূঁইয়া, আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করেছেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো আয়োজনে। তবে দর্শক, একটা কথা আপনাদেরকে বলতে চাই, সাদনিমা বিনতে নোমান যেমন বলছিলেন যে নতুনত্ব আছে এবং নতুনত্বটা প্রতিদিন তৈরি হয়। এই সৃজনশীলতা নতুনত্বের মধ্যেই আপনার প্রিয় দেশটা এগিয়ে যায় এবং সেখানে কিন্তু আপনার একটা দায়িত্ব আছে। এই বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনার, কারণ আপনি না বাংলাদেশের মালিক। দেখা হবে পরবর্তী আয়োজনে।